নমস্কার। বাঙালির উপর যেটা ঘটে চলেছে সেটা অভূতপূর্ব, অকল্পনীয় এবং ভয়ঙ্কর। তো রোজই নানা জিনিস ঘটছে। স্রেফ একদিনের কথাই বলি, গতকাল খবর পেলাম যে আবারও 14 জন বাঙালিকে বাংলাদেশি আখ্যা দিয়ে সীমানায় বেড়াল পার করে পুশব্যাক করে দেওয়া হয়েছে। একটা নতুন ইংরেজি শব্দ চালু হয়েছে, পুশব্যাক। কারণ কি, এই সব ব্যাটা নাকি বেনাগরিক। তাই এই জিনিস তো মাঝে মধ্যে শুনছি, সোনালি বিবির কথা শুনেছি, সুইটি বিবির কথা শুনেছি। তো এইগুলো কীরকম দেখতে দেখতে মনে হচ্ছে গা শোয়া হয়ে গেছে। যুদ্ধের সময় যেরকম মানুষ মরে যাচ্ছে চোখের সামনে কুকুর বেড়ালদের মতো, দাঙ্গার সময় যেরকম দেখতে দেখতে একটা কীরকম অসংবেদনশীলতা এসে যায়, গা শোয়া হয়ে যায়, এও খানিকটা সেরকম। কিন্তু তার মধ্যেও যেটা আলাদা করে চোখে পড়ছে তার কারণ হচ্ছে যেভাবে এটা করা হয়েছে এই বাজারেও সেটা অকল্পনীয়, মানে কল্পনা করা যায় না। তো যে পরিবারকে ঠেলে পাঠানো হয়েছে সেটি শেখ জব্বরের পরিবার। তারা থাকতেন উড়িষ্যায়, দীর্ঘদিনের বাসিন্দা, উড়িষ্যার মানে বিভিন্ন প্রজন্ম ধরে বসবাস করে আসছেন। তারা জগৎ সিং জেলার অম্বিকা গ্রামে দীর্ঘদিনের বাসিন্দা, যেটা বললাম। এবং বলা বাহুল্য, জমি টমি কাগজপত্র সবই তাদের আছে, কিন্তু এরপরেও তারা বাংলা বলেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের। কাজে গত ডিসেম্বরের ওই 25-25 তারিখ নাগাদ তাদেরকে গ্রেপ্তার করে তারপর উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে নদিয়ার গেদে সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে, যেটাকে এখন খুব কায়দা করে পুশব্যাক বলা হচ্ছে। তো যাই হোক, ওপারে পাঠিয়ে দেওয়া হয়। ওপারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে পড়েন এবং তারা তাদের কাগজপত্র দেখে নিশ্চিত হয় যে এরা বাংলাদেশের লোক নয়, ভারতবর্ষের লোক। তখন তারা আবার বিজিবি বা বিএসএফের সঙ্গে একটা ফ্ল্যাগ মিটিং করে সেখানে একদম যথাযোগ্য পন্থায়, ওরকম গোপনে ঠেলে পুশব্যাক নয়, যথাযোগ্য পন্থায় তাদেরকে হস্তান্তর করে দেয় বিএসএফের হাতে। তো এরপর বিএসএফের কি কাজ ছিল? বিএসএফের কাজ ছিল যে তাদের নাগরিকত্ব একবার খতিয়ে দেখা এবং নিজের জায়গায় ফেরত পাঠানো। কিন্তু গল্পের টুইস্ট হচ্ছে এখানে, বিএসএফ সেসব কিচ্ছু করেনি। বিএসএফ ওদেরকে ওখানে ধরে, তারপর তারা ভাবে যে এখানে তো ঠিক ঠেলে পাঠানো গেল না, তার ফলে তাদেরকে তারা টেনে নিয়ে চলে যায় আসামে, এবং আসাম দিয়ে তাদের আরও একবার ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, পুশব্যাক করে দেওয়া হয়। এদের কিছু আত্মীয় পশ্চিমবঙ্গে থাকেন, তারা খবরটা পান এবং এই লোকগুলির 14 জনের মধ্যে 9 জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা সিলেটে কোনো একটা জায়গায় আছেন, কিন্তু বাকিদের সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি। কিন্তু বাংলাদেশে যে আছেন ঠেলে পাঠানো হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার কথা হলো, কোন আইনে এটা করা হয়েছে কেউ কিন্তু জানে না। কোন আইনে উড়িষ্যা থেকে বিএসএফ কেন্দ্রীয় বাহিনী ধরে এনে গেদে দিয়ে একজনকে পুশব্যাক করে, সেখানে না পারলে আবার আসামে নিয়ে যায় গাড়ি টাড়ি চড়িয়ে এবং সেখান থেকে পুশব্যাক করে, এগুলো কোন আইনে করা যায় কেউ জানে না। কিন্তু ভারতবর্ষের মহান কেন্দ্রীয় বাহিনী এগুলি করে চলেছে। তো এটা গতকালের অনেকগুলো খবরের মধ্যে একটা। তো গতকালও যে খবরটা সবাই জানেন, যেগুলো আবার দেখতে দেখতে চোখ শোয়া হয়ে গেছে, আর একটা বেনাগরিক করার প্রক্রিয়া কিন্তু গতকালও চলেছে, এই বেশ কয়েকদিনের মতো গতকালও চলেছে। সেটা কি না, এসআইআর এর তথাকথিত শুনানি। সেই শুনানিতে লাখে লাখে লোক লাইন দিয়েছেন, সেসবের কিছু কিছু ছবি, সেসবের কিছু কিছু ভিডিও এসেছে ইন্টারনেটে। সেসব জিনিসপত্র কিন্তু চোখ শোয়া হয়ে গেছে। কোনো গদি মিডিয়ার সাংবাদিককে বা তথাকথিত ইউটিউবের সেই সমস্ত সাংবাদিককে যারা দেখাচ্ছিলেন সীমান্তে প্রচুর ভিড়, তারা কিন্তু সেই একই আবেগ নিয়ে শুনানিতে কত অযৌক্তিকভাবে কত অজস্র লোককে ডেকে পাঠানো হচ্ছে এবং কী পরিমাণ হয়রানি হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছেন না। তো কেন ডেকে পাঠানো হচ্ছে? সবার নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি। বোঝা যাচ্ছে বাঙালি হলেই একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি না, তারা বাংলা ভাষায় কথা বলে, অতএব সম্ভাব্য বাংলাদেশি। এবং তারা দলে দলে লাখে লাখে মানুষ প্রতিদিনের মতো গতকালও লাইন দিয়েছেন তথাকথিত শুনানিতে। কেন লাইন দিয়েছেন না, গোবলয়ের আধিকারিকরা, গোবলয় থেকে আসা আধিকারিকরা, বাঙালিদের কিন্তু খুব একটা জায়গা নেই, গোবলয় থেকে আসা আধিকারিকরা তাদের যদি দয়া করে না ভোটার করে কৃতার্থ করে দেন, তাহলে জীবনটা বেঁচে যায়, পরবর্তী ধাপে বেনাগরিক না হতে হয়। তো এইটা কিন্তু প্রত্যেক দিনের মতো গতকালও ঘটেছে। আর গতকাল আর একটা জিনিস ঘটেছে, গত পরশু ঘটেছে, খবরটা গতকাল আপনারা সবাই পেয়ে গেছেন, যে পশ্চিমবঙ্গের একটি প্রধান রাজনৈতিক দলের পরামর্শদাতা সংস্থার অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এই খবরটা নিয়ে হইচই চূড়ান্ত।
কিন্তু কথা হচ্ছে যে এইটা কেন করা হয়েছে। একটা অজুহাত দেওয়া হয়েছিল যে 2020 সালে একটা মামলা হয়েছিল এবং এই কেন্দ্রীয় যে তৃণমূল কংগ্রেসের কথা বলছি তাদের অফিসে হানা, তাদের পরামর্শদাতা সংস্থার অফিসে হানা দেওয়া হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ অনুযায়ী সেখানে সামনের নির্বাচনের তথ্য সামগ্রী নানা রকমভাবে রাখা ছিল, সে নিয়ে হইচই প্রচুর হয়েছে। কিন্তু কেন করা হয়েছিল, অজুহাতটা কী দেওয়া হয়েছিল না 2020 সালের একটা মামলা, সেটা নিয়ে একবার অগ্রগতি হয়েছিল 2021-এর নির্বাচনের আগে এবং দ্বিতীয়বার 2026-এর নির্বাচনের ঠিক আগে। না তৃণমূল কংগ্রেসের লোকজন দুর্নীতিতে জড়িত, এই ঢাকা চাপা দেওয়ার কিছু নেই, কিন্তু কথা হলো এর সঙ্গে দুর্নীতির কিছু নেই। যেভাবে বেনাগরিক করে দেওয়ার প্রক্রিয়া চলছে একই পদ্ধতি এখানেও চলছে। পদ্ধতিটা খুব সোজা, যে যদি ভোটে হারাতে না পারি যেন তেন প্রকারণে দখল করব, দরকার হলে বেনাগরিক করে দেবো, দরকার হলে লাথি মেরে পাঠাবো, দরকার হলে ভোট দিতে দেবো না, দরকার হলে প্রধান যে রাজনৈতিক দল তাদের অফিসে গিয়ে হানা দেব। এটাও কিন্তু গতকালেরই খবর, ঘটেছে পরশুদিন। আর যেটা গতকালের খবর নয়, বেশ কিছুদিন ধরে চলছে, সেটা হচ্ছে বাঙালিরা ঠ্যাঙানি খাচ্ছেন গোটা ভারত জুড়ে এবং তার সর্বশেষ পর্যায়ে এখন চলছে উড়িষ্যায়। এই গতকালের ঘটনা বললাম, ওটাও গতকালের ঘটনা নয়, কয়েকদিনের আগের ঘটনা, কাল আমি পড়েছি। ঠ্যাঙানি খেয়েছেন আরও কয়েকজন, বেশ কয়েকজন নিয়মিতভাবে খেয়েই যাচ্ছেন, যাদের কথা বলছিলাম। দেখতে দেখতে এক সময় চোখ সয়ে যায়, মনে হয় এরকম তো হবেই, বাঙালির কপালে এটাই আছে, তার ঠ্যাঙানি খাবে। তা ঠ্যাঙানি খাচ্ছেন লোকে। গত সপ্তাহে দেখেছি কয়েকজনকে মারধর করা হয়েছে, এনতার কাউকে দিয়ে নিজের রাস্তায় থুতু ফেলিয়ে চাটানো হয়েছে। তো এই সমস্ত জিনিস ঘটছে, এর একটা কিন্তু আলাদা নয়। বাঙালিকে হেনস্থা, অপদস্থ, জাতিগতভাবে মুছে ফেলার একটা চেষ্টা চলছে। সেটা ওই ঠেলে পাঠানো হোক, থুতু চাটানো হোক, রাজনৈতিক দলের একটা অফিস আছে তাদের পরামর্শদাতার, সেখানে আক্রমণ করা হোক, আর লোককে লাইন দেওয়ানো হোক এসআইআরের শুনানিতে, সবকটা কিন্তু একই সূত্রে বাঁধা একটা স্পর্ধা, গোবলয়ের স্পর্ধা, যে বাঙালিকে তাড়াতে হবে, হয় বাংলা দখল করো, দরকার হলে বাঙালিকে ঠেলে পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে বেনাগরিক করে দিয়ে বাংলা দখল করো। তাই কত বড় মর্মান্তিক জিনিস, কত বড় ভয়ঙ্কর জিনিস একটা জাতির পক্ষে বলা খুব মুশকিল, মানে ভাষায় প্রকাশ করাই খুব মুশকিল। কিন্তু কথাটা হলো এখানেই ভাষায় প্রকাশ করা মুশকিল, মর্মন্তুদ শব্দগুলো ব্যবহার করে দিলে হবে না, কারণ এরপরেও আরও নানা জিনিস ঘটেছে। তো সোশ্যাল মিডিয়া যদি দেখেন, দেখবেন জানা যাচ্ছে বিভিন্ন তথাকথিত প্রগতিশীল লোকজন বলছেন এ সবই নাকি নাটক। কে জানে বাবা, পুশব্যাক, এ নাকি পুশব্যাক, যে কথাটা শোনা যাচ্ছে কোট আনকোট, আসলে তো লাথি মেরে পাঠানো, সেটা হচ্ছে আইনি পথে পুশব্যাক। এই যে শুনানিতে ডাকা হচ্ছে এসআইআরের জন্য, সবই আইনি পথে, আইনি পথে রেড চলছে রাজনৈতিক দলের অফিসে। এবং ওই যে শুনানির কথাটা হচ্ছে এসআইআর যেভাবে পাশ করানো হয়েছিল, সবাইকে, সমস্ত বিরোধী দলের সাংসদদের বার করে দিয়ে বিভিন্ন আইন টাইন পাশ করানো হয়েছিল সংসদে, সে খুবই আইনি পথে হয়েছিল। তো এইগুলো সবই হচ্ছে আইনি পথে চলছে এবং খুব সম্ভবত আইনি পথেই উড়িষ্যায় ঠ্যাঙানি দেওয়া চলছে। আর এইটার মোকাবিলাই হলো বেআইনি, এটার মোকাবিলাই হলো নাটক। তো এবং একটা কথা শোনা যাচ্ছে সেটিং। তো আমি জানি না তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনো বোঝাপড়া আছে কিনা, কোথাও কোনো স্তরে থাকতেই নাও পারে, সেসব আমাদের অনধিগম্য, আমরা জানি না। কিন্তু যেটা করা হচ্ছে এই রেডটা, এর সঙ্গে দুর্নীতি দূরীকরণের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে ভোটে জেতার সম্পর্ক আছে। এই যে বাঙালিদের ঠেলে তাড়ানো হচ্ছে, এর সঙ্গে কাউকে সুবিধে পাইয়ে দেওয়ার কোনো জায়গা নেই। উড়িষ্যা থেকে বাঙালিকে ঠেলে পাঠানো হচ্ছে, সারা ভারত জুড়ে ঠেঙানো হচ্ছে, এর সঙ্গে কাউকে সুবিধে পাওয়ার কিছু নেই, এটা বাঙালির উপর অত্যাচার করা হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে যেটা বললাম, এসআইআরের লাইনে দলে দলে লোক দাঁড়াচ্ছে, কাউকে সুবিধে পাওয়ার জন্য করা হচ্ছে না, এইগুলো সেটিং নয়। তো কিন্তু যারা যুক্তি দিয়ে চলেছেন, ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়া হোক, টিভির পর্দায় হোক, নির্লজ্জের মতো এই কথাগুলো গলা বাজিয়ে বলে চলেছেন যেগুলো সব নাটক। তো এদের যা দৌড় দেখছি, যে কোনো দিন শুনবো উমর খালিদকে জেলে পুরে দেওয়া হয়েছে, সেটাও নির্ঘাত নাটক। বলবেন অন্য কোনো জায়গা থেকে নজর ঘোরাতে নিশ্চয়ই করা হয়েছে, কাউকে একটা সুবিধে দেওয়া হচ্ছিল, নইলে কি কেউ ওকে জেলে ভরে, নিশ্চয়ই কাউকে সুবিধা দেওয়া হচ্ছিল। কাকে না, যে কোনো দিন ওরা বলবেন যে কেজরিওয়ালকে যে জেলে পুরে দেওয়া হয়েছিল দিল্লি নির্বাচনের ঠিক আগে, সেটাও নাটক। নির্ঘাত বলবেন যে কেজরিওয়ালের ভোটে সুবিধে করে দেওয়ার জন্য সেটা করা হয়েছিল। তাই এতে করে কেজরিওয়ালের ভোটে সুবিধে কিছু হয়েছে বলে দেখিনি, কেজরিওয়াল হেরে গেছেন এবং সেই মামলা নিয়ে আর কোনো খবর নেই। পশ্চিমবঙ্গেও তৃণমূলের লোকজনকে যে জেলে পুরে দেওয়া হচ্ছে, অনুদান যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় যোজনাগুলোর যে টাকা আসছে না, এতে করে তৃণমূলের কিছু সুবিধে হচ্ছে বলে তো মনে হচ্ছে না। এগুলো কিন্তু বাংলাকে আক্রমণ, তৃণমূল নয়।
দুর্নীতি নিয়ে যদি কেউ লড়াই করেন, দুর্নীতির জন্য কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন, 100 বার সমর্থন। এবং তৃণমূলের লোকজন যে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এরকম সার্টিফিকেট দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু যেটা হচ্ছে বস্তুত প্রতিশোধ নেবার জন্য হচ্ছে, বাংলাকে দখল করার জন্য হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ যে কোনো সুস্থ মানুষের মধ্যে থাকার কথা নয়। তো সেই সুস্থতাটা কেউ কেউ হারিয়েছেন, সেই সুস্থতাটা হারিয়ে কেউ কেউ বলে চলেছেন এই যে আক্রমণ, এগুলো সব সেটিং। খুব দুঃখের বিষয়, এরা বাঙালিকে যখন আক্রমণ করা শুরু হয়েছিল বলেছিলেন এটা কিন্তু ঠিক ওই ব্যাপার নয়, নিশ্চয়ই কোনো একটা অর্থনৈতিক ব্যাপার আছে, নইলে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, নইলে কেউ এখন বাঙালিকে আক্রমণ করে। তো এদের যেদিন লাথি মেরে তাড়িয়ে দেওয়া হবে, তারা তখনও বোধ হয় ইষ্টমন্ত্রের মতো জব করবেন, এতে কার সুবিধে হলো, এতে কার সুবিধে হলো। মানে এরকম নির্বুদ্ধিতা সত্যি কথা বলতে কি থাকা অসম্ভব, যদি না পিছনে কোনো সমীকরণ আছে। তো যদি কোনো সমীকরণ থেকে থাকে আমি সেটা জানি না, বলতে পারবো না, অকারণে স্পেকুলেট করবো না। কিন্তু দেখে শুনে একটা জিনিস খুব পরিষ্কার মনে হয় যে আমাদের হিন্দু বীররা তো বস্তুত স্বাধীনতার আগে ব্রিটিশের পায়ে পড়ে জুতো চেটেছে। যখন বাঙালি রক্ত দিচ্ছিল স্বাধীনতার জন্য, যখন সুভাষচন্দ্র বসু দেশের বাইরে গিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে লড়াই করছিলেন, তখন এরা এমন একটা ভাব দেখাচ্ছিল যেন যুদ্ধটা হচ্ছে হিন্দু মুসলমানের, এবং ব্রিটিশের ধামা ধরে যদি কোনোভাবে মুসলমানদের তাড়ানো হয় তাহলেই আমাদের মোক্ষ। তো এরা কোনো রকম ভারত ছাড় আন্দোলনে অংশগ্রহণ করেনি, কিচ্ছু করেনি। যা করেছে ব্রিটিশের পা চাটা। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, দেখে শুনে যা মনে হচ্ছে যে এইভাবে ব্রিটিশের পায়ে পড়ে হিন্দু বীররা কিন্তু একেবারে পুরোটা গোল্লায় দিয়েছে তার না, কি একটা জিনিস শিখেছে, সেই বিখ্যাত নীতিটা শিখেছে যার নাম হলো ডিভাইড অ্যান্ড রুল। যে পদ্ধতিতে ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করতেন, ঔপনিবেশিক অখণ্ড ভারতবর্ষকে এক দলকে আরেক দলের বিরুদ্ধে লড়িয়ে দিতেন ধর্মীয় কারণ। তো এটা খুব একটা সহজ পন্থা তাদের শাসন করার ছিল। এবং আমি বলতে বাধ্য হচ্ছি সেটা কিন্তু এই হিন্দু বীররা পায়ে পড়ে হোক, যে করে হোক, পা চেটে হোক, যে করে হোক সেটা শিখেছে। পদ্ধতিটা খুব সোজা, যে এক পক্ষকে যখন শাসক ধরে রগড়ানি দিচ্ছে তখন অন্য পক্ষ হাততালি দেবে, আমার শত্রুকে কি সুন্দর ঠ্যাঙাচ্ছে। তারপর অন্য পক্ষকে যখন কলার ধরে তুলে এনে মারবে তখন এই পক্ষ বলবে উফ, ওদের কলার ধরেছে, কি আনন্দ কি আনন্দ। আসলে যে ধাপে ধাপে দুই পক্ষকেই মারধর করা হবে এইটা তাদের মাথায় আসছে না। তো কাজেই আশ্চর্য এটা নয় যে আরএসএস শিখেছে, মানে হিন্দু বীররা একরকম করে ডিভাইড অ্যান্ড রুলটা শিখেছে। আশ্চর্য এটা যে যাদেরকে দুদিকে ধরে রগড়ানি দেওয়া হবে একের পর আরেকজনকে, সেই অন্য পক্ষ কিন্তু এতদিনেও ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। সেইটা হলো আশ্চর্যের বিষয়। তো এতদিনেও যখন বুঝে উঠতে না পারেন, এখন আর বুঝে উঠতে পারবেন বলে মনে হয় না। কারণ ব্যাপারটা ওনারা জানেন না, এরকম নয়, ব্যাপারটা পরিষ্কার জানেন যে যখন কেরালায় যখন সিপিএম আন্দোলন করছে ইডির বিরুদ্ধে, তখন কংগ্রেস বিষোদ্গার করছে, ওদের সঙ্গে বিজেপির আঘাত। এখানে যখন তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করা হচ্ছে, সিপিএম লাফিয়ে বলছে ওদের সঙ্গে বিজেপির আঘাত, আমি বাবু ওদের সঙ্গে নেই। তো এরপর যখন পশ্চিমবঙ্গে সিপিএমকে আক্রমণ করা হবে তখন কি হবে, কংগ্রেসকে যখন অন্যত্র আক্রমণ করা হবে বাকিরা পাশে থাকবে না। এবং এটাই হচ্ছে প্রকৃত ডিভাইড অ্যান্ড রুল। এবং আমাদের বিরোধী পক্ষ সেটা বুঝতে একদম অসমর্থ। তারা জোট বানিয়েছিলেন ইন্ডিয়া, সে জোটটা কী করে, কেউ কারোর পাশে দাঁড়ায় না, একে অপরকে ছুরি মারতে ব্যস্ত। ডিভাইড অ্যান্ড রুল পলিসির আদর্শ ফলিত প্রয়োগ হিসেবে এই জোটটাকে দেখানো যেতে পারে। তো দিন ধরে জোট করে এবং একটা আস্ত লোকসভা নির্বাচন জিতবো করেও নিজেদের অপদার্থতায় হেরে যাওয়ার পর তাতেও এরা কিন্তু ব্যাপারটা শিখতে পারেনি। তো সেই জন্যই বলছি আর পারবেন বলেও মনে হয় না। কারণ সবাই জানে, ওনারা তো জানেনই যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যেটা আছে এই করে করে ধ্বংস করা হচ্ছে। রাজ্যের যে অধিকার সেটা খুবই কম ছিল একদিন পর্যন্ত, অনেকে সেই অধিকারকে কেড়ে নিতে চেষ্টা করেছেন, অপব্যবহার করেছেন। তো সেই কংগ্রেস সরকার থেকে আমল করে শুরু করে সকলেই, কিন্তু ধ্বংস করে দিতে কেউ অগ্রসর হননি। তো এইটা এখন যে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, রাজ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সবাই জানেন, কিন্তু সেটা নিয়ে কেউ কিছু বলবেন না। সবাই জানেন যে বাঙালি জাতি হিসেবে আক্রমণের শিকার হচ্ছে, একদম জাতি হিসেবে, অন্য কিচ্ছু না, বাঙালি জাতি বাংলা বলে এই হিসেবে আক্রমণের শিকার হচ্ছে। সবাই জানেন পুশব্যাক নামে যে জিনিসটা করা হচ্ছে সেটা সম্পূর্ণ বেআইনি। ওরকম কোনো দেশের সরকার করতে পারে না, আন্তর্জাতিক আইন অনুযায়ী তো করতে পারেনি না। এবং এটাও সবাই জানেন যে ইউএপিএ বা পিএমএলএ যেগুলোর বলে উমর খালিদ হোক, মনীষ সিসোদিয়া হোক, এদেরকে ধরা হচ্ছে, এগুলো দানবিক আইন। এবং সত্যি কথা বলতে কি অনুব্রত মণ্ডল এবং সন্দীপ ঘোষ এরাও কিন্তু পিএমএলএতেই বন্দী আছেন।
তো সবাই জানেন এগুলো বাতিল করা দরকার, এই দুটো নাম ইচ্ছে করে আমি বললাম, সবাই জানেন কিন্তু মুখ ফুটে বলতে পারবেন না, কারণ তারা জানেন যে উমর খালিদ যে বন্দী হয়েছে এ নিয়ে সবাই খুব চিন্তিত। তারা বিলক্ষণ জানেন যে উমর খালিদ যে বন্দী হয়েছে এটা কিন্তু শুধু দুষ্ট বিচার ব্যবস্থার চক্রান্ত নয়, পিছনে একটা আইন আছে ইউএপিএ, সেই দানবিক আইনটার বলে প্রসিকিউশনকে এই শক্তিটা দেওয়া হয়েছে যতদিন যাকে খুশি কার্যত বিনা বিচারে বন্দি করে রাখার, এই আইনটাই হচ্ছে মূল কারণ। কিন্তু বলতে পারবেন না, কারণ ইউএপিএ হোক পিএমএলএ হোক এটা নিয়ে তো তার সত্যকেও ধরা হবে, এটা দানবিক আইন ব্যবহার করা যাবে না বললে সত্যি কথা বলতে কি অনুব্রত মণ্ডল কে কেন ধরে রাখা হয়েছিল এ নিয়েও বলতে হয় এবং সন্দীপ ঘোষকে ছেড়ে দিতে হয়। তো নীতির পক্ষে থাকার এটা হচ্ছে একটা সমস্যা, যে আপনি যখন নীতির পক্ষে আছেন আপনার শত্রুকেও ছেড়ে দেওয়া হবে, আপনাকে সেটা মেনে নিতে হবে। তো এরা কেউ নীতির ধার ধারেন না, বরং ডিভাইড অ্যান্ড রুলের শিকার হয়ে দিব্যি আছেন, এটা মেনে নিয়েছেন। তো কাজেই এরা কেউ এগুলো বলতে পারবেন না রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই, রাজ্যের হাতে অধিক ক্ষমতা মানে প্রকৃত যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা চাই, এটা কেউ বলতে পারবেন না, যদিও জানেন যে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা ভীষণভাবে দরকার। এরা কেউ বলতে পারবেন না যে বাঙালির জন্য ভূমি সন্ধান সংরক্ষণ চাই, যদিও এটা ভীষণ দরকার, সবাই জানেন এগুলো চাই, কিন্তু বলতে পারবেন না। তার কারণটা হলো যে নীতিগত অবস্থান বলে আর কিছু বাকি নেই, নীতিবিধি কিছু নেই, যখন আমার যা সুবিধা হয় তাই করবো, তাতে কি নীতি গোল্লায় গেল। তো কথাটা খুব পরিষ্কার, ওরা খুব পরিষ্কার একটা কথাতেই বিশ্বাস করেন, নীতি নয়, আমার যা হয় হোক, আমার সতীন তো মরুক আগে। তো এই যদি বাংলার রাজনৈতিক দলগুলোর অবস্থা হয়, সারা ভারতবর্ষেরই তাই, তাহলে মানে এদেরকে অদূরদর্শী বললে কম বলা হয়, বস্তুত সেটিং বলে যা বলা হয় এগুলো প্রত্যেকটা এদের নিজেদের ক্ষেত্রে প্রযোজ্য। কোন স্বার্থের বলে বৃহত্তর স্বার্থকে নীতিকে উপেক্ষা করে এই লাইনে হাঁটছেন আমার জানা নেই, কিন্তু সে যা খুশি করুন, কারণ নিয়ে আমি স্পেকুলেট করব না। কথাটা খুব পরিষ্কার যে বাঙালির একটা আগ্রাসন বিরোধী বাঙালি জাতির একটা জাতীয় জোট এই মুহূর্তে দরকার ছিল, যেটা সময়ের দাবি ছিল, এই জন্যই হবে না। তো এদের খুচরো হিসেবে আছে, কথা কি না, ধরুন সিপিএম এবং কংগ্রেসের কথাই ধরুন, এদের কথা খুব পরিষ্কার যে আমাদের বেশি পরিমাণে তৃণমূল বিরোধী হতে হবে, নইলে কিন্তু বিজেপি ভোটটা খেয়ে নিচ্ছে। তো এই নীতি নিয়ে দীর্ঘদিন ধরে চলছেন 2016-17 থেকে চলছেন, এবং করে দেখলেন যে এই নীতি নিয়ে চলে বিজেপি তাদের সমস্ত ভোট ব্যাংক নিয়ে চলে গেল 2019-এ। তারা এই নীতিটা আরও বাড়ালেন, আরও জোরে ছোড়ে বলতে শুরু করলেন তৃণমূলের বিরুদ্ধে এবং আমাদের বিরুদ্ধে, আমরা যেটা তৃণমূল করি না, সমর্থনও করি না, বলতে শুরু করলেন আমরা নীতিটা ভুল বলেছিলাম বলে। এবং 2021-এ ফলাফল হলো বিজেমূল বলার পর তারা গোল্লা পেলেন, পাওয়ার পর নেতারা বললেন যে এই নীতিটা ঠিক হয়নি, বিজেমূল বলাটা ঠিক হয়নি বললেন, কিন্তু তারপর কি ভুল সংশোধন করলেন না। তারা তাদের পার্টি কংগ্রেসে বিজেপিকে এবং তার যে হিন্দুত্ববাদী শক্তিগুলোকে আছে নিও ফ্যাসিস্ট আখ্যা দিলেন, কিন্তু তারপরও তারা বলতে লাগলেন বিজেমূল এবং বিজেপি আর তৃণমূল একই বস্তু, তৃণমূল খুব খারাপ। কিন্তু একটা দল নিও ফ্যাসিস্ট তারা আখ্যাই দিয়েছেন, অন্যটাকে দেননি, দুটো এক কী করে হয়? কোনো যৌক্তিক উত্তর পাবেন না, এসে লাফিয়ে বলবেন চটি চাটা, কারণ রাজনীতিবোধ তো কিছু নেই, নীতিবোধ কিছু নেই, ওটাই শিখেছেন কটা রেটোরিক ঝাড়া, যাদের কোনো জ্ঞানগম্যি নেই বিষয়টা, তো রেটোরিক ঝাড়তে শিখেছেন, ওটাই ঝাড়েন, এবং তারপর যা হয় লোকে হাতে বাটি দিয়ে পথে বসেই দেয়, তাই হয়। তো নীতিহীনতার পথে হাঁটলে এটাই কিন্তু হবে, যে যারা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে ভেবেছিল যে অন্য পক্ষের তো খুব ভালো হচ্ছে, তারা কিন্তু অবিভক্ত ভারতবর্ষের দুপক্ষই হাতে বাটি নিয়ে বসেছিল, বাঙালিদের কথাই বলছি। বাঙালি ভদ্রলোকরা হিন্দু মুসলমান যাই হোক উভয় দিকেই ভেবেছিলেন যে ভাগ হলে কি ভালো হবে, ভদ্রলোকেরা ভেবেছিলেন, গরিবরা না। তারপর 52 সালে ওপারে শুরু হয়ে গেল ভাষা আন্দোলন, রক্ত ঝরাতে হলো, আর এপারে কি হলো, এপারে উদ্বাস্তুদের শাড়ি, লাখে লাখে ভদ্রলোককে পালিয়ে আসতে হলো। তা হাতে বাটি নিয়ে উভয় পক্ষকেই বসতে হয়েছিল, কারণ তারা নীতির দ্বারে নিয়ে ভেবেছিলেন যে অন্য পক্ষ সাহায্যটা হচ্ছে হেভি আনন্দ। তো এখনও কিন্তু তাই হতে চলেছে, এরা যারা নীতিহীনতার পথে হাঁটছেন এদের কিন্তু হাতে বাটি নিয়ে, হাতে হারিকেন নিয়ে ভিক্ষাবৃত্তি করতে হবে, মানুষের কাছে জবাবদিহি করতে হবে। রাজাকার বৃত্তি এমনি বিনা ফলে ঠিক গীতা নয় যে কর্ম করিয়ে যাও ফলের আশা করিও না, তা নয়, কর্মফল হয়, এখানে জবাবদিহি করতে হয়। যারা এখনও ব্যাপারটা বুঝছেন না, সময় যদিও পেরিয়ে গেছে, কিন্তু এখন বুঝলে সেটা ক্ষমারও হতে পারে, এরপরে কিন্তু আর ব্যাপারটা ক্ষমার যোগ্যও থাকবে না। তো যাই হোক, আজকে এইটুকুই, লম্বা একটু বলে ফেললাম, কারণ ব্যাপারটা মর্মান্তিক, বুঝতেই তো পারছেন ব্যাপারটা মর্মান্তিক।
তো আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, থাকার চেষ্টা করবেন, আর কথাগুলো পছন্দ হলে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। তো আজকে এইটুকুই, নমস্কার।